আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেলের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের যে করোনাকালীন পরিস্থিতি, সেই করোনাকালীন পরিস্থিতি আমরা জানার চেষ্টা করি। আমাদের বিভিন্ন জেলা, উপজেলার সম্মানিত অতিথি এবং সেই সাথে সেখানকার সরকারি, বেসরকারি কর্মকর্তাদের মাধ্যমে এবং আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানানোর চেষ্টা করি। এই অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়েই আমি আপনাদের সাথে আছি, জয়নুল আবেদীন। আজকে আমরা যেতে চাই কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা অর্থাৎ উপজেলায়। সেখানে আমাদের অতিথি আছেন একজন বিশিষ্ট শিল্পপতি, জনাব ডাক্তার তোফায়েল আহমেদ ভুঁইয়া, দুঃখিত, জনাব মাহতাব হোসাইন, বিশিষ্ট শিল্পপতি আমাদের সাথে আছেন। জনাব মাহতাব হোসাইন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসব। সেই সাথে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের কুমিল্লা প্রতিনিধি আমির হোসাইন। আমির হোসাইন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। সম্ভবত নেটের কারণে শুনতে পাচ্ছেন, আপনি একটু যেতে চাই। আমাদের বিশিষ্ট শিল্পপতি আমাদের সাথে আছেন জনাব মাহতাব হোসাইন। জনাব মাহতাব হোসাইন, করোনাকালীন সময়টা আমরা জানি পুরো দেশ জুড়ে আমরা বিপর্যস্ত। যদি বলি মার্চ এবং এপ্রিলের দিকে আমাদের যে করোনার যে সংক্রমণ, আক্রান্ত, সব দিক দিয়ে আমাদেরকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছেন পুরো বাংলাদেশের মানুষকে। সরকারও চেষ্টা করেছেন আসলে করোনা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে। সেক্ষেত্রে সবচেয়ে যদি বলি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা ছিলেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীর, বিশেষ করে লকডাউনের সময় ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ ছিল। বিশেষ করে যদি বলি বা মার্কেট শপিং মলগুলো বন্ধ ছিল, যদিও পরবর্তীতে আপনার ব্যবসায়ীদের দাবির কারণে মার্কেট শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে কয়েক রমজানের মধ্যে। তো জনাব মাহতাব হোসেন, আপনি একজন ব্যবসায়ী হিসেবে করোনাকালীন পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি আমরা একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সময় পার করছি। কারণ এই করোনাকালীন সময় আমরা গত 100 বছরের মধ্যে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই নাই। 100 বছর আগে ফ্রান্সের ফ্লু এসেছিল, তখন হয়তো আমরা দেখেছি। এখন সারা পৃথিবী কিন্তু আপনার স্তব্ধ। এই করোনা মহামারীর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও যেটা হয় নাই, দেশে দেশে যোগাযোগ ব্যবস্থাও কিন্তু বিপর্যস্ত, বন্ধ হয়ে গেছে। তো এই মহামারী এমনই একটা অবস্থায় তৈরি করেছে, বিশেষ করে হচ্ছে মানুষের রুটি রুজির উপর এবং স্বাস্থ্য খাতের উপর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে আমরা কতটা অসহায় এবং আমাদের স্বাস্থ্য খাতে এখন পর্যন্ত প্রয়োজন আছে। তো করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে আপনি যেমন বললেন, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। কারণ রুটি রুজি বন্ধ হয়ে গেছে, মানুষের কিন্তু কর্ম বিক্রি করার যে জায়গাগুলো, যে শ্রম বিক্রি করার সেই জায়গাগুলো কিন্তু বন্ধ। যেমন আমি একজন শিল্পপতি হিসেবে আমার ফ্যাক্টরি প্রায় 2 মাস বন্ধ ছিল। তো যখন আমি আমার ফ্যাক্টরি রান করতে পারবো না, তখন আমার শ্রমিকরা কিন্তু স্বভাবতই তাদের শ্রম দিতে পারবে না। আর আমরা যদি শ্রমটা যদি না দিতে পারে, সেই ক্ষেত্রে হবে কি যে আমার তো কলকারখানার চাকা যদি না ঘুরে, আপনার একটার সাথে আরেকটা রিলেভেন্ট, তাই না? যদি শিল্প কলকারখানা না ঘুরে, তাহলে হচ্ছে আপনার হচ্ছে পরিবহন সেক্টর, তারপর হচ্ছে শ্রম বাজার, চাকরির বাজার, এবং হচ্ছে এইটার সাথে কিন্তু আবার দৈনন্দিন যেই আমরা যেই কমোডিটি যে আইটেম গুলো আছে, এগুলোরও রিলেভেন্ট। মানুষের যখন ইনকাম থাকবে না, তখন কিন্তু মানুষ কিন্তু আর সেভাবেই কিন্তু জীবনযাত্রার জন্য ব্যয় করতে পারবে না। তো আমরা সার্বিকভাবে সব শ্রেণীর মানুষ যার যার জায়গা থেকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। যারা শিল্প মালিক, তারা তাদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ, তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন নিম্ন ও মধ্য আয়ের মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে হচ্ছে যারা মানে হচ্ছে যে ধরেন ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যে শপিং মলগুলো, এগুলো তো টোটাল ডেইলি সেলের উপর ডিপেন্ড করে চলে, তাই না? এগুলো কিন্তু টোটালি বিপর্যস্ত অবস্থায় আছে। তো তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময় উপযোগী কিছু সিদ্ধান্তের কারণে এবং বিশাল প্রণোদনা প্যাকেজের কারণে
হয়তো আমরা এখন পর্যন্ত টিকে আছি। ধন্যবাদ যারা মাতা হোসেন। সেই সাথে একটি প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি শিল্পপতি, আপনাকে পেয়ে আমার ভালোই লাগলো। সেটি হচ্ছে আমরা আপনারা সব সময় ব্যবসা করেন এবং শ্রমিক আপনাদের সাথে কাজ করেন এবং আপনারা বলেন শ্রমিক এবং মালিকের শ্রমিক সম্পর্ক যদি ভালো হয় প্রতিষ্ঠান বেশ উত্তরোত্তর উন্নয়নের দিকে এগিয়ে যায়। কিন্তু আপনারা সারা বছর যদি বলি, আপনার প্রতিষ্ঠান 10 বছর আগে থেকে যে শুরু হয়, তাহলে 10 বছর ধরে আপনি বিনিয়োগ করেছেন এবং লাভবান হন। কিন্তু দেখা যায় কোনো প্যান্ডেমিক সিচুয়েশনে বা কোনো ধরনের বিপদ আপদ, দেশের কোনো পরিস্থিতির সমস্যার কারণে আপনাদের যখন কাজ বন্ধ থাকে বা ইনকাম কম হয়, তখন দেখা যায় আপনার শ্রমিকদেরকে বা একটু ছাঁটাই করার চিন্তা ভাবনা করেন। ব্যবসায়ীরা এই যে সারা বছর লাভ করার পর, সারা কয়েক বছর লাভ করার পরে বছরে একটি মাস বা দুটি মাস যদি কোনো কারণে বা একটু কম লাভ হয়, তখন শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টা আপনারা মাথায় নেন। বিষয়টা কেন হয়? আসলে একজন ব্যবসায়ী হিসেবে আপনি কি মনে করেন বিষয়টা? এখন জিনিসটা হচ্ছে কি, যে আপনার ধরেন হচ্ছে এখন ওয়ার্ল্ড মার্কেট, আমি যেমন এক্সপোর্ট মার্কেটে কাজ করি, আমার দুইটা ফ্যাক্টরি হচ্ছে, আমার ফুটওয়্যার টেক্সটাইল দুইটাই হচ্ছে, আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজ করি। তো এখন সারা পৃথিবীতে যেটা হয়েছে, প্রথম কথা হচ্ছে ভেরি কম্পিটিটিভ মার্কেট। এখন যেমন হচ্ছে আমরা কম্পিট করছি ভিয়েতনামের সাথে, যেখানে হচ্ছে ধরেন আমরা যদি কর্মঘন্টার হিসেবে যদি কাউন্ট করি, চীন, ভিয়েতনাম অথবা হচ্ছে ধরেন মায়ানমার, লাওস, ওখানে কিন্তু প্রতিটা শ্রমিকের আপনার হচ্ছে পার ঘন্টার উৎপাদন ক্ষমতা, আর আমাদের দেশে প্রতিটা শ্রমিকের প্রতি ঘন্টার উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক কম, বিকজ ইফিসিয়েন্সি। যেমন আমি যদি বলি, আমি দেখেছি চায়নায় ধরেন হচ্ছে বিশাল একটা টেক্সটাইল ফ্যাক্টরি হচ্ছে, হয়তো 100টা লুমের একটা ফ্যাক্টরি, সেখানে হয়তো 10 জন ওয়ার্কার টোটাল ফ্যাক্টরিটা রান করছে। সেখানে আমাদের দেশে একটা ওয়ার্কার মাত্র 4টা লুম রান করতে পারছে। তো আপনাকে যদি 100টা লুম রান করতে হয়, আপনাকে 25 জন ওয়ার্কার লাগবে। তা আমি কি বুঝাতে পেরেছি যে ইফিসিয়েন্সি যে ব্যাপারটা? তো ইফিসিয়েন্সি যখন আমার কম হবে, তখন কিন্তু আমি কম্পিটিটিভনেস আমার কিন্তু লেস হবে, মানে প্রাইসের দিক থেকে কিন্তু আমাকে হচ্ছে কনসিডার করতে হবে। যেমন কারণ 10 জন লেবারের স্যালারি আর 25 জন লেবারের স্যালারি কখনোই এক হবে না, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, যেমন পোর্ট ফ্যাসিলিটিস প্লাস হচ্ছে রোড ফ্যাসিলিটিস। ইনফ্রাস্ট্রাকচার বলতে যেটা বোঝায় বিজনেস ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে কিছু ঘাটতি থাকার কারণে হয় কি, আমাদের প্রোডাকশন লিড টাইমটা অনেক বেশি সময় নেয়। যেমন চায়না থেকে একটা কাপড় যদি এলসি খোলা হয়, 20 থেকে 25 দিনের মধ্যে চায়না থেকে প্রোডাকশন হয়ে এটা পোর্ট দিয়ে আমার কিন্তু ফ্যাক্টরিতে পৌঁছে যায়। ওয়ারাস আমি আমার নরসিংদীর ফ্যাক্টরি থেকে গাজীপুরের ফ্যাক্টরিতে আমার এই স্বল্পতম সময়ের জায়গার মধ্যে আমি কিন্তু 30 দিনের মধ্যেও, লিড টাইমের মধ্যে আমি প্রপারলি প্রোডাকশন করতে পারছি না বিকজ অফ বিভিন্ন কারণে। ইনফ্রাস্ট্রাকচার আছে, ওই যে বললাম লেবারের স্কিল আছে, ইফিসিয়েন্সিনেস কম আছে, প্লাস আদার্স কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ প্রবলেমের কারণে এটা আমরা পারছি না। তো এইসব কারণে হয় কি, যে আমরা মানে হচ্ছে যে আমরা যখন বিজনেসটা করছি মার্জিন লেভেলটা কিন্তু খুব কম থাকে। আর প্রথম কথা হচ্ছে উদ্যোক্তারা হচ্ছে কিন্তু প্রতিটা উদ্যোক্তাই কি করছে, আপনার ব্যাংক লোনের মাধ্যমে কিন্তু তার কিছু একটা ইকুইটি দিয়ে বাকিটা ব্যাংক থেকে ফিনান্স নিয়ে করছে। তো ব্যাংক ফিনান্স যখন একটা প্রজেক্টে থাকে, তার উদ্যোক্তার প্রধান টার্গেটই কিন্তু থাকে যে কিভাবে হাউ টু পে অফ দ্য ব্যাংক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো এইসব কারণে হয় কি, যে আপনার ওই ওই যখন কোনো মাসে যদি প্রোডাকশনের মধ্যে যদি হ্যাম্পার হয়, তাহলে দেখা যায় ওইটার সাথে ব্যাংকের রিপেমেন্টের একটা প্রবলেম দেখা দেয়। এই কারণে ধন্যবাদ। যারা মাতা হোসেন, আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি। আপনার সেখানে বায়ারের অর্ডার এটার উপর ডিপেন্ড করে অনেক সময় শ্রমিক ছাঁটাই হয় টেক্সটাইল গুলোতে, গার্মেন্টস গুলোতে। এই বিষয়ে আমি আর কয়েকটা প্রশ্ন আপনার কাছে করবো। আমার সাথে আমির হোসেন যুক্ত আছেন, আমাদের প্রতিনিধি, তার সাথে একটু কথা বলে আসি। আমির হোসেন, আমির হোসেন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আমির হোসেন। প্রশ্ন একটাই, যেহেতু আমরা করোনাকালে বাংলাদেশে আছি, এখন করোনাকালীন সময়টাতে আছি, সেই কারণে আপনার যে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানকার যে কুমিল্লার করোনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একটু আমাকে একটু সারমর্মটা সংক্ষিপ্ত আকারে আমাকে জানান, যে আক্রান্ত মৃত এবং কি পরিমাণ এবং সুস্থ হয়েছেন কজন? জি,
আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লা সিভিল সার্জনের তথ্য অনুসারে কুমিল্লা গত 24 ঘন্টা করোনা রোগে আক্রান্ত হয়েছেন 6 জন। এ নিয়ে কুমিল্লা জেলা জুড়ে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,760 জনে এবং করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গত 24 ঘন্টা একজন। এ নিয়ে জেলা জুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 433 জনে এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন নতুন করে 20 জন এবং জেলা জুড়ে মোট সুস্থ হয়েছেন 10,743 জনে এবং কুমিল্লা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে 74,696 জন এবং এই পর্যন্ত মোট রিপোর্ট পাওয়া গেছে 72,996 জনের। এটা ছিল কুমিল্লার সর্বশেষ পরিস্থিতি। সেই ক্ষেত্রে আমির হোসাইন, সেক্ষেত্রে যদি একটু বলি, আমরা জানি এখন ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলা উপজেলায়। ভারতীয় ভ্যারিয়েন্ট অর্থাৎ করোনার যে ভারতীয় ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টের অবস্থা কুমিল্লায় কেমন? আর এই ভেরিয়েন্ট আমাদের কুমিল্লাতে এই ধরনের এই পর্যন্ত আমরা কোনো শনাক্ত রোগীর সংখ্যা এই পর্যন্ত আমরা পাইনি। আর যদিও আমাদের কুমিল্লা অঞ্চল বর্ডার সাইড, কিন্তু এই পর্যন্ত বর্ডারে আমরা লক্ষ্য করেছি বিজিবির তৎপরতা আছে, বিভিন্ন চেকপোস্ট খুব সক্রিয়ভাবে পালন করছে, যার কারণে আমরা এই পর্যন্ত কুমিল্লা জেলা এই করোনা ভেরিয়েন্টেশন আমরা এখনো পাইনি। সেই ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস কোন আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে কিনা বা শনাক্ত হচ্ছে কিনা বা সন্দেহ হচ্ছে কিনা, এরকম হাসপাতালগুলোতে আপনি কোন ধরনের যে সিভিল সার্জনের সাথে আলাপ করেছেন কিনা? আমি আপনার প্রশ্নটা শুনতে পাইনি, একটু প্রবলেম, একটু আবার প্রশ্ন করবেন। আচ্ছা, ধন্যবাদ। সেক্ষেত্রে একটু জানতে চাই, করোনাকালীন সময়টাতে উপজেলা হাসপাতাল, যেহেতু আপনি ব্রাহ্মণপাড়া থানায় আছেন, সেক্ষেত্রে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্স গুলো কতটুকু সাফিসিয়েন্ট ছিল রোগীদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে? যে আমি যদি বামনপাড়া উপজেলা থেকে করোনা পরিস্থিতি জানাইতে চাই, আমি প্রথমে বলবো কুমিল্লা বামনপাড়া উপজেলায় করোনা আপনার প্রথম থেকে যে লক্ষণ পাওয়া গেছে, আপনার ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বামনপাড়া উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার আপনি প্রত্যেকটা করোনা রোগীকে খুব সুন্দর আপনার ট্রিটমেন্ট দিয়েছেন সেই উপজেলা চেয়ারম্যান এবং বামনপাড়া উপজেলা নির্বাহী অফিসার, তারও আপনার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং বামনপাড়া উপজেলাতে প্রত্যেকটা রোগীকে আপনার আইসোলেশনে রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন এবং বামনপাড়া উপজেলা আপনার মেডিকেল অফিসার যিনি আবুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন, উনি প্রত্যেকটি যেখানে সন্ধান পেয়েছেন যেখানে করোনা রোগী আছে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আপনার হসপিটালে এসে আপনার করোনা রোগী করোনা পরীক্ষার জন্য আহ্বান করছেন এবং কি তাদেরকে যত ধরনের আপনার চিকিৎসা দেওয়ার প্রয়োজন ছিল তা এই ধরনের চিকিৎসাটা দিয়েছেন। 6 জুন পর্যন্ত আবারও বিধিনিষেধ বাড়ানো হলো, লকডাউন না, যেটাকে বিধিনিষেধ বলা হচ্ছে, যেহেতু সবকিছু চলবে, সবকিছু খোলা, শুধু স্কুলটাই বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বিধিনিষেধ মানার ব্যাপারে আসলে কি মানুষকে আসলে এই বিধিনিষেধের প্রতি মানুষকে আসলে আগ্রহ আছে? যদি আমি বলি গ্রামে গঞ্জে সেই বিধিনিষেধ কি মানার মন মানসিকতা মানুষকে দেখতে পাচ্ছেন আপনি? বিধি নিষেধের যে বিষয়টা আমরা বামনপাড়াতে ইতিমধ্যে লক্ষ্য করেছি, কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং কুমিল্লা পুলিশ সুপার পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপ অনুযায়ী কুমিল্লা বামনপাড়া উপজেলা আপনার অফিসার ইনচার্জ, থানা অফিসার ইনচার্জ এবং পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং বিধি নিষেধ মানার জন্য, করোনা স্বাস্থ্যবিধি মানার জন্য বামনপাড়া উপজেলার বিভিন্ন স্থানে আপনার প্রচার প্রচারণা চালিয়েছে। কিন্তু আসলে যখন প্রচার প্রচারণা চালাচ্ছে এবং মোবাইল করে সাধারণ ভুক্তভোগী সাধারণ জনগণকে জরিমানা আওতানো হয়েছে, তখনই কিন্তু স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষের মুখে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানতে এই যখন আপনার প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো জোর প্রয়োগ বা চাপ ছিল না, তখন কিন্তু আসলে এই করোনার যারা মাহতাব হোসেন, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, সেই সাথে একটু প্রশ্ন করতে চাই যারা মাহতাব হোসেন, প্রশ্ন হলো আপনারা যখন আমাদের দেশে প্রথম গত বছর 17 মার্চ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং 8 মার্চ প্রথম শনাক্ত হয় এবং 26 মার্চ থেকে আমাদের লকডাউন শুরু হয়, সেই ক্ষেত্রে আপনাদের ব্যবসায়ী, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি উঠেছিল প্রণোদনের জন্য, সরকারের পক্ষ থেকে সেই প্রণোদনও দেওয়া হলো এবং সেই প্রণোদনা হয়তো ব্যাংকিং এর মাধ্যমে দিয়েছেন বা আপনারা পেয়েছেন কিনা আমি জানি না।
অনেক ব্যবসায়ীর সাথে আমরা এই টকশোতে আলাপ করি, তারা পেয়েছেন সে কথা আমরা জানতে পেরেছিলাম। কিন্তু এই প্রণোদনা দেওয়ার পরেও আমরা দেখেছি বিভিন্ন গার্মেন্টস গুলো থেকে, ফ্যাক্টরি গুলো থেকে প্রচুর পরিমাণে শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়েছে। তাহলে সরকারের পক্ষ থেকে আপনি বলছিলেন যে বায়ারদের অর্ডার না থাকলে আসলে আপনারা একটু কষ্টে পড়ে যান, ব্যাংকিং লোনের আপনাদের বিষয় থাকে, লোন পরিশোধের বিষয় থাকে, সে কারণে ছাঁটাই করতে হয়। কিন্তু প্রণোদনা দেওয়ার পরেও তো আমরা দেখলাম বিভিন্ন গার্মেন্টস গুলো থেকে প্রচুর পরিমাণে শ্রমিক ছাঁটাই হয়েছে। তাহলে কেন এইটা কেন হলো? জি, ধন্যবাদ। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে অ্যাকচুয়ালি প্রণোদনা তো আমরা পেয়েছি, কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমাদের আমার একটা ফ্যাক্টরিতে প্রতি মাসে শ্রমিক, তারপরে হচ্ছে যে আমি যখন ইউটিলিটিস কানেকশনের যেই সম্ভবত মাহতাব হোসেন, আপনি আপনার নেটের একটু সমস্যা, আপনাকে আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি না। আমির হোসেনকে একটু যেতে চাই। আমির হোসেন যদি আমাদের শুনতে পান, তাহলে আমির হোসেনের সাথে একটু কথা বলতে চাই। আমির হোসেন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমির হোসেন, বলছিলাম আসলে আমি করোনাকালীন সময়টাতে হাসপাতালগুলোতে যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাগুলো সন্তোষজনক ছিল কিনা, যেখানে অক্সিজেন থাকার কথা প্রচুর পরিমাণে, যেখানে হাই ফ্লো নসল অক্সিজেন থাকার কথা, আইসিইউ বেড থাকার কথা, কুমিল্লায় এসব ছিল কিনা আমি জানতে চেয়েছিলাম এই বিষয়টা। যদি আমরা বলছি যদিও আমরা বলি ডাক্তারদের পক্ষ থেকে বলি আমরা সর্বময় প্রস্তুত আছি করোনা মোকাবেলা করবার জন্য, কিন্তু আসলে কার্যক্রমে আমরা তো দেখিনি অনেক জায়গায়। আপনি কুমিল্লায় কি দেখেছেন? যে উপকরণ রাখার কথা, পর্যাপ্ত ব্যবস্থা রাখার কথা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি কুমিল্লার প্রত্যেকটি উপজেলা হসপিটালগুলোতে এবং কুমিল্লা সদর হসপিটাল এবং কোচাইতিলু হসপিটাল। নেটের সমস্যা, আবার আমরা আমির হোসেনকে পেলাম না। আমি যদি মাহতাব হোসেন যদি আবার শুনতে পান, প্রশ্ন একটাই, যারা মাহতাব হোসেন প্রশ্ন একটাই, প্রণোদনা দেওয়ার পরও আমরা দেখেছি শ্রমিক ছাঁটাই হয়েছে প্রচুর, কেন হয়েছে? ওই যে বললাম যে আমরা তো অ্যাকচুয়ালি যখন একটা ফ্যাক্টরিতে বড় একটা অংশ চলে যায় হচ্ছে ব্যাংক রিপেমেন্টে, তারপর হচ্ছে ইউটিলিটিস কানেকশন বিল, আর তারপরে হচ্ছে মজুরি। তো এখন যেটা হয় যে আমরা যে প্রণোদনাটা পেয়েছি সেটা কিন্তু হচ্ছে আমাদের যে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। যে আমরা যদি বলি যে একজন ওয়ার্কারের যখন আমরা লকডাউনে গেলাম এপ্রিল মার্চ মাসের 27 তারিখ থেকে, কিন্তু আপনি জানেন যে আমরা যেই বিদেশে যারা ফরেন কারেন্সি আর্নার, মানে যারা এক্সপোর্ট, ওইসব দেশগুলোতে হচ্ছে কি আমার ফ্যাক্টরি কিন্তু আন্ডার প্রোডাক্ট 30% আরো তারও 2-3 মাস আগে। তো ইন দ্য মেইন টাইম আমার রিজার্ভে যেই ফ্যাক্টরি যে রানিং ক্যাপিটাল ছিল সেই ক্যাপিটালটা কিন্তু আমি আমার ওই গত 3-4 মাসের কিন্তু এই ফ্যাক্টরি মোটামুটি রান করে রাখার জন্য কিন্তু আমি অলরেডি শেষ করে ফেলেছি। তাই ওই প্রণোদনাটা আমাদের যতটুকু দরকার ছিল সেই অনুসারে সাফিসিয়েন্ট ছিল না। এই কারণে ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার উত্তরটা আমি পেয়েছি। সেই সাথে একটু যদি বলি, আমরা মাঝে মধ্যে দেখি আপনি যেহেতু টেক্সটাইল আপনার আছে, শ্রমিকরা আবার রাস্তায়ও নেমে আসে, বিশেষ করে যখন আমাদের ঈদ আসে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দেখা যায় তাদের মধ্যে আবার সে জোরালো আন্দোলন শুরু হয়, রাস্তা অবরোধ করা হয় তার বেতন বোনাসের জন্য। এই যে শ্রমিকদের বেতন বোনাস বঞ্চিত করা, এই বিষয়টাকে আপনি ব্যবসায়ী হিসেবে, টেক্সটাইল মালিক হিসেবে আপনি কি মনে করেন? এইটা খুবই অনাকাঙ্ক্ষিত আমার দৃষ্টিতে। কারণ আপনি দেখবেন হয়তো সারা বাংলাদেশে হয়তো 2-3টা ফ্যাক্টরিতে কিন্তু এই ঘটনাগুলো ঘটে, যেগুলো হয়তো আমরা আমাদের ফ্যাক্টরি কয়েক লক্ষ ফ্যাক্টরি, এর মধ্য থেকে হয়তো 2-3টা ফ্যাক্টরির কথা আমরা শুনি, এবং সেটা হাইলাইটেড হওয়ার কারণে হয় কি এই জিনিসটা ব্যবসায়ীদের ঘাড়ে চলে আসে যে আমরা বেতন বোনাস দিই না। কিন্তু আমি নিজেও মনে করি এটা খুবই অনাকাঙ্ক্ষিত। কারণ হচ্ছে আমরা কি, এটা একটা উৎসব, তাই না? আমাদের জীবনে ঈদ হচ্ছে মুসলিম ধর্মীয়, বাঙালি মুসলিমের জীবনে ঈদ, 2টা ঈদ হচ্ছে বড় উৎসব। আমি মনে করি যে একজন মালিক হিসেবে ওই আমার শ্রমিকের উৎসবটা আগে আমার থেকে। তো অতএব এই যে
এই মানসিকতা কিন্তু খুব কম মালিকের মধ্যেই আছে, যে নিজে ভালো থেকে শ্রমিকদেরকে খারাপ রাখবে, তাদের উৎসবের অংশ তৈরি করবে না। তো এটা এটা খুবই লিমিটেড দুই একজনের ক্ষেত্রে ঘটনাটা ঘটে। যদিও ওই সময় আমরা এটা প্রতি বছরও দেখি যে অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া এটা খুব বড় করে আসে, যে এই বেতন বোনাসের কারণে শ্রমিকদের যে রাস্তাঘাটের অবরোধের বিষয়গুলো। সেই ক্ষেত্রে কি আসলে কি গণমাধ্যম কি বিষয়টাকে এড়িয়ে চলবার কোনো সুযোগ আছে? না না, অবশ্যই। মানুষ যারা এখন রাস্তায় নামে বেতন বোনাসের জন্য, গণমাধ্যম তো এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। কিন্তু আমার যেই কথা শুধু আপনি বলছিলেন ব্যবসায়ীদের ঘাড়ে, কয়েকজন মানুষের কারণে ব্যবসায়ীদের ঘাড়ে এই অর্থাৎ এই বদনামটা চাপে, কিন্তু আসলে বদনাম তো ব্যবসায়ীদের না, আমাদের দেশের গার্মেন্টস সেক্টর যে কাজ করে যাচ্ছে দেশের জন্য, সেই দেশের ভাবমূর্তি তো পুরো বিশ্বে জেনে যাচ্ছে গণমাধ্যমের মাধ্যমে। কেন আমরা এই যে দুই একটা হাতে গোনা কয়েকটা ফ্যাক্টরির জন্য আমরা পুরো গার্মেন্টস সেক্টরটাকে আমরা প্রশ্নবিদ্ধ করে ফেলি? এই ক্ষেত্রে আপনাদের অ্যাসোসিয়েশন আছে, আপনাদের সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে কেন কোনো এক ধরনের কঠোর কোনো দায়িত্ব নেওয়া হয় না, পদক্ষেপ নেওয়া হয় না? আপনি জানেন যে পৃথিবীর এখন যদি অন্যতম কমপ্লায়েন্স 10টা ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশে 7টা ফ্যাক্টরি অবস্থিত। সারা পৃথিবীর মধ্যে ফুল কমপ্লায়েন্স 10টা ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশে 7টা ফ্যাক্টরি। তো আমরা কিন্তু এটা নিয়ে অনেক বড় গর্ব করতে পারি, যে এটা আমাদের গর্বের জায়গা। এখন যে জিনিসটা আপনি বলছেন যে এই জিনিসগুলো কিন্তু বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ কিন্তু প্রতি বছর আমরা দেখি যে ওনারা কিন্তু মনিটর করছেন এবং ওনাকে ইনশিওর করার চেষ্টা করছেন কতগুলো ফ্যাক্টরি কবে বেতন বোনাস দিচ্ছে, এগুলো চেষ্টা করছেন ওনারা। তারপরেও দুই একটা ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। কারণ হচ্ছে যে ব্যক্তিগতভাবে যে একটা সংগঠন কি করতে পারে, তাদের সর্বোচ্চ চেষ্টা। ইদানিং যেটা হচ্ছে, সরকারও কিন্তু মনিটর করছে শ্রম পুলিশের মাধ্যমে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাধ্যমে কিন্তু ফ্যাক্টরিতে গুলোতে নোটিশ যাচ্ছে যে এত তারিখে ঈদ, আপনারা চেষ্টা করবেন এত তারিখের মধ্যে বেতন বোনাস দেওয়ার জন্য। তো সংগঠনগুলো প্লাস সরকার মিলে কিন্তু আমরা চেষ্টা করছি, এবং এই কারণেই কিন্তু আমরা দেখছি আগের থেকে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। আমার বিশ্বাস আস্তে আস্তে এগুলোতে আমরা আরো অনেক বেশি উন্নতি করব। ধন্যবাদ। সেটা মাহতাব হোসেন, একটা প্রশ্ন, সেটি হলো এবারে লকডাউনে গার্মেন্টস সেক্টর খোলা ছিল, শ্রমিকরা কাজ করেছেন, বন্ধ ছিল বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যদিও আমরা জানি বাই টার্নে কাজ করেছেন, মাঝখানে বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে দোকানপাট, সেই সাথে শপিং মল, মার্কেটগুলো দীর্ঘদিন বন্ধ ছিল। এই যে গার্মেন্টস সেক্টর খোলা রাখা, করোনা সংক্রমণ রোধের মধ্যে দিয়ে সংক্রমণ রোধের জন্য লকডাউন দেওয়া, সেখানে গার্মেন্টস সেক্টর খোলা, অন্যান্য অফিসগুলো খোলা, কিন্তু এই যে হাজার লক্ষ লক্ষ মানুষ, ছোট মুদি ব্যবসায়ী থেকে শুরু করে পানের দোকান থেকে শুরু করে দোকানগুলো বন্ধ ছিল, এই সিদ্ধান্তগুলো আসলে কেমন মনে হয়েছিল আপনার একজন ব্যবসায়ী হিসেবে? এখন যে জিনিসটা হচ্ছে কি, সরকার কিন্তু আমাদের ব্যক্তিগত সুরক্ষার কথা চিন্তা করেছে। এখন প্রশ্নটা হয়ে যায় এমন যে জীবন আগে না জীবিকা আগে। তো সরকার জীবনটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছে। যদিও আপনি জানেন যে এত ছোট একটা দেশে এত ঘনত্ব, মানুষের ঘনত্ব এত বেশি, যে এখানে আমরা যেটা বলি হচ্ছে প্রপার সোশ্যাল ডিস্টেন্সিং বলি আমরা, এইটা মেনটেন করা কিন্তু অনেক ডিফিকাল্ট। তো এখন যেটা হচ্ছে যে সরকার চেষ্টা করেছে রপ্তানি বাজারটাকে ঠিক রাখার জন্য। কারণ আপনি জানেন যে আমাদের এখন মূল কম্পিটিটর ভিয়েতনাম কিন্তু আমরা যেমন করোনায় এফেক্টেড হয়েছি, তার অনেক পরেও কিন্তু ওরা এফেক্টেড হয়েছে এবং ওরা কিন্তু প্রপারলি কন্ট্রোল করতে পেরেছে, যেটা আমরা হয়তো জনসংখ্যার ঘনত্বের কারণে সেটা আমরা পারিনি। তো সেই ক্ষেত্রে সরকার প্রায়োরিটি দিয়েছে এক্সপোর্ট মার্কেটটা যাতে, কারণ আপনি জানেন যে এক্সপোর্ট মার্কেট যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আবার ওই মার্কেটটাকে পুনরুদ্ধার করা অনেক ডিফিকাল্ট একটা কাজ হয়ে যায়। তার জন্য সরকার চেষ্টা করেছে যে রপ্তানিমুখী শিল্প কলকারখানা ওপেন করে ওই এক্সপোর্ট মার্কেটটা ধরে রাখার জন্য। আর পাশাপাশি যে এটা বললেন আপনি, ক্ষুদ্র ব্যবসায়ী, ওই যে জীবনকে সরকার প্রায়োরিটি দিয়েছে, যে মানুষ বেঁচে থাকলে হয়তো জীবিকার একটা ব্যবস্থা হবে।
এর পাশাপাশি সেই কিন্তু সরকার ক্ষেত্রে প্রচুর জি সেই ক্ষেত্রে তাহলে শ্রমিকদের জীবন নিয়ে কি চিন্তা ভাবনা করা হয়নি? হ্যাঁ, প্রণোদনা পেয়েছে যারা শিল্প মালিকরা, না, যারা আমি প্রশ্ন আপনি করেছি জানেন প্রথম মাধব হোসেন, দিকে আপনারা আমার প্রশ্ন আপনি বুঝতে পারেননি। যদি জীবনের কথা চিন্তা করা হয় তাহলে জি গার্মেন্টস সেক্টরে দেশে 60 থেকে 70 লাখ, যদি আমি বলি 60 লাখের মতো শ্রমিক জড়িত গার্মেন্টস সেক্টর গুলোতে, তাহলে এই 60 লাখ শ্রমিকের জীবন কি তাহলে আমরা কি করোনার দিকে না ঠেলে না না দিলাম? না 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 ঠেলে দিলাম না, কারণ আপনি জানেন তখন কিন্তু সরকার কঠোরভাবে মনিটর করেছে যে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং, যেমন আমরা মেশিনের লেআউট চেঞ্জ করতে হয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং শ্রমিকদের মাঝে যে সোশ্যাল ডিস্টেন্সিংটা সেটা মেনটেন করে এবং হাইজিনিক বা হচ্ছে মাস্ক পরিধান করা, তারপর হচ্ছে ফ্যাক্টরিতে ঢোকার সময় হচ্ছে ডিসইনফেকশন টানেল করা, তারপর হচ্ছে স্যানিটাইজার ইউজ করা, এগুলোতে কিন্তু আপনাকে এবং বায়াররাও কিন্তু ওই কমপ্লায়েন্স আপনাকে খেয়াল করেছে এবং বায়াররাও ওইগুলো জানতে চেয়েছে তোমার কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তুমি আমাকে জানাও। সেই ক্ষেত্রে আপনারা তার জবাব দিতে পেরেছেন, আপনাদের সংগঠন জবাব দিতে পেরেছে। আরেকটি অনুষ্ঠানে আমি দেখেছিলাম আপনাদের বিজিএমই এর সভাপতি সম্ভবত রুবাবা হক, উনি অসহায়ত্ব প্রকাশ করেছেন যে আসলে যে প্রতিষ্ঠানগুলো এই যে বেতন বোনাস, শ্রমিকের বেতন বোনাস নিয়ে আটকাচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে, শ্রমিকদের কষ্ট হচ্ছে, তাদের প্রতি জাস্ট একটা আবেদন করেছেন যে আসলে আপনারা কেন এগুলো করেন, কেন ওনারা কঠোর হয়ে এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যান না। তাহলে তিনিও কি হতাশ, বিজেএমই এর সভাপতি উনিও কি হতাশ? না, বিষয়টা সেরকম না। আপনি যদি বলেন একটা শিল্প প্রতিষ্ঠান মানে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো মানুষ রিলেভেন্ট। সরকার চাইলেও বিজিএমইএ চাইলেও কিন্তু অনেক ব্যবস্থা নিতে পারবেন না, কারণ একটা ফ্যাক্টরিতে যখন আপনি হ্যাঁ সে একটা যদি ইনিশিয়েটিভ নেন তাহলে কিন্তু একটা ফ্যাক্টরি মানে হাজার মানুষের, শত মানুষের, অন্তত পক্ষে শত মানুষের কর্মসংস্থানের বিষয়। তো মানুষ কিন্তু সরকার কিন্তু সর্বপ্রথম ওইটাকে প্রায়োরিটি দেয়। ধন্যবাদ। আসলে মাহতাব হোসেন, আপনারা বারবার আসলে ওয়ার্নিং দিয়ে বিভিন্ন চেষ্টা করে। জি, মাহতাব হোসেন, আমি বুঝতে পেরেছি সেই ক্ষেত্রগুলো তো অবশ্যই আছে, যেহেতু আপনারা প্রতিষ্ঠানের মালিক, আপনারা শিল্পপতি, আপনার দেশের মানুষের কর্মসংস্থানের জোগাড় করে দিচ্ছেন, বেকার সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষেত্রে আপনারা মুখ্য একটি ভূমিকা পালন করে যাচ্ছেন। সেক্ষেত্রে দেশের একজন কর্ণধার আপনারা, আপনাদের কারণে অর্থনীতি আমাদের যে চাকা, সেই চাকা গতিশীল থাকে, সে কথা আসলে অস্বীকার করার কোনো কিছুই নেই। ধন্যবাদ আপনাকে। আমি শুধু একটু আমির হোসেনের সাথে কাছে যেতে চাই। আমির হোসেন, নিশ্চয়ই আপনি একটু শুনতে পাচ্ছেন। আমির হোসেনকে, আমির হোসেন, আমির হোসেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না, দুঃখিত। জনাব মাহতাব হোসেন, যেহেতু আপনি আমাদের সাথে আছেন, অনেকক্ষণ ধরে আমাদের সাথে আলাপ করেছেন, যা বলছিলাম আসলে আমাদের দেশের শিল্পপতিরা, যে গার্মেন্টস সেক্টরের যারা মালিক পক্ষ যদি বলি, আজকে আমাদের দেশের বিশেষ করে নারী শ্রমিক, সর্বোচ্চ শ্রমিকগুলো কাজ করছে গার্মেন্টস টেক্সটাইল গুলোতে, এবং আমাদের এই নারীদেরকে যে পুনর্বাসন, নারীদের জীবন সংসারটাকে একেবারে গোছানো করে দেওয়া তাদের বেতনের মধ্য দিয়ে, এই কাজটা আপনারা করে যাচ্ছেন, দেশের জন্য ভূমিকাটা আপনারা রেখে যাচ্ছেন। তারপরও আমরা একজন সাংবাদিক হিসেবে সবসময় যে কোনো সময় যদি কোনো ধরনের কোনো ধরনের সমস্যা আমরা দেখতে পাই, তখন আমরা আসলে গণমাধ্যমে তুলে ধরি, আপনাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করার চেষ্টা করি। আসলে আপনারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন, সেটা তো আমরা স্বীকার করছি। আশা করছি আমাদের দেশের ব্যবসায়ীরা, বিশেষ করে যদি বলি আমাদের গার্মেন্টস সেক্টর আমাদের অর্থনৈতিক দিক দিয়ে, বিশেষ করে রপ্তানি আয়ের দিক দিয়ে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। সেই কারণে আপনাদেরকে আমরা সেলিউট জানাই। আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আমরা আসলে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য চ্যানেল আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী কোনো অনুষ্ঠানে হয়তো আপনাকে আবার পাবো এবং হয়তো আর কিছু প্রশ্ন নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করতে পারবো। সেই সাথে আমাদের সাথে আমির হোসেন ছিল। আমির হোসেনকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রতিনিধি, তিনিও আমাদের সাথে ছিলেন। তিনি তার করোনার আপডেট গুলো জানানোর চেষ্টা করেছিলেন, যদিও নেটের কারণে আমরা বারবার বিচ্ছিন্ন হচ্ছিলাম। দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে কুমিল্লা
যে জেলার যে ব্রাহ্মণবাড়া উপজেলা সেখানকার করোনাকালীন পরিস্থিতি, সেটা আমাদের ব্যবসায়ী ছিলেন একজন, সে গার্মেন্টস সেক্টরে, গার্মেন্টস সেক্টরের সেই উত্থান পতন, বিভিন্ন সমস্যা সমাধান এবং বিনিয়োগ সব মিলিয়ে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য দর্শক আপনাদেরকে আমাদের অনুষ্ঠান পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতে চাই চ্যানেলতে সময় বসে নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনা কালে বাংলাদেশ। সে সাথে জানাতে চাই 6 জুন পর্যন্ত আবারও বিধিনিষেধ বাড়ানো হয়েছে। আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে করোনা থেকে বাঁচতে, করোনা থেকে রক্ষাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।